পশ্চিমবঙ্গের রাজনীতির আকাশে মহাপ্রলয় আসতে চলেছে, তাও আবার একটা সরকার মাত্র মাস দুয়েক ক্ষমতায় আসার পরই। দেখুন, আমরা ভেবেছিলাম কি যে এত লড়াই করে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ কার্যত বিজেপিকে ক্ষমতায় বসিয়ে দিয়েছে, তাই এবার আর এই সরকারটি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো শুধু দুর্নীতিগ্রস্ত নয়, একেবারে আপাদমস্তক সাম্প্রদায়িক এবং দেশ বিরোধী নীতির সঙ্গে সম্পর্কযুক্ত একটি সরকারকে তাড়িয়ে দিয়ে আমরা ভেবেছিলাম এবার একটু নিশ্চিন্তিতে শ্বাস নেব এবং এরপরে একেবারে উন্নতির চাকা উত্তর বৃদ্ধি পাবে। এটা ঠিকই যে মাত্র 2 মাসে যা যা পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী, তা যে কোনো প্রশংসাই কম। এই ধরুন গুন্ডা দমন বিল যদি আপনি বলেন, তাহলে অতীতের কোনো সরকার এই ধরনের বোল্ড সিদ্ধান্ত নিতে পারেননি, এবং এই সিদ্ধান্ত নেওয়ার ফলে পশ্চিমবঙ্গে শিল্পের জোয়ার আসার একটা দেখা যাচ্ছে সম্ভাবনা। এবং সেই কারণে গতকাল শুভেন্দু অধিকারী মেজিয়াতে 15,000 কোটি টাকার ভারী ইস্পাত শিল্প শ্যাম স্টিল তার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। শুধু তাই নয়, হুগলির ডানকুনিতে লাক্স কোজির একটা 600 কোটি টাকার প্রকল্প থেকে শুরু করে দুর্গাপুরে 4,000 কোটি টাকার শিল্প, এইরকম প্রচুর শিল্পের একেবারেই পসার সাজিয়ে শুরু করছে এই নতুন রাজনৈতিক দলটি। কিন্তু এদৎ সত্ত্বেও অত্যন্ত দুর্ভাগ্যজনক আমাদের এই পরিস্থিতি। তার কারণ আমি কারণটা বলতে পারবো না, একটু পরে হয়তো চেষ্টা করব বিশ্লেষণের। এই রাজ্যে শুভেন্দু অধিকারী তথা বিজেপি সরকার প্রশাসনিক দিক থেকে 100-র মধ্যে 100 ভাগ সফল হলেও রাজনৈতিক দিক থেকে তারা যা করছেন বা পরোক্ষভাবে যেটাকে তারা সমর্থন করছেন, সেটা কিন্তু তাদের জন্য বুমেরাং হয়ে ফিরে আসতে পারে। আমার কথাটা আপনাদের খারাপ লাগতেই পারে, তার কারণ যখন আমি তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ করতাম তখন পশ্চিমবঙ্গের একটা বিরাট অংশের মানুষ আমার বিরুদ্ধেই বলতেন। আর আজকে কারণ অনেক দিন আগেই আমি বুঝতে পেরেছিলাম বা দেখতে পেয়েছিলাম আপনাদের অনেকের মতো করে যে এই তৃণমূলের মতো সরকার পশ্চিমবঙ্গে একদিন থাকা সেটা বিপজ্জনক। আর আজকে যখন আমি বলছি যে বিজেপি রাজনৈতিকভাবে যে কাজটি করছে সেটা কোনোদিনই সমর্থনযোগ্য হচ্ছে না পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে, তখন ডেফিনেটলি আপনারা আমাকে কন্ট্রাডিক্ট করবেন। কিন্তু এই কথাটাও দেওয়ালের গায়ে লিখে রাখুন, আজকের ডেট দিয়ে আমার এই পর্বটিকেও আপনি সেভ করে রেখে দিতে পারেন। কিন্তু আমি বলছি 4 থেকে 5টা বছর পর আমার কথার সত্যতা, তার শুরুবাতটা বুঝতে পারবেন। আজকে বোঝাবো যে আমি কেন এই কথা বললাম। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এক্সিবিশন। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি একটা পর্ব। আমি আবারও বললাম, আমাদের রাজ্য ছেড়ে দিন, আমাদের দেশে এমন একটা রাজনৈতিক পরিস্থিতি যেখানে বিজেপি ছাড়া যে কোনো দ্বিতীয় রাজনৈতিক দল সত্যি ভারতবাসীদের জন্য একটা বিপজ্জনক ব্যাপার। কিন্তু যে বিজেপির কাছে আমাদের এতটা প্রত্যাশা ছিল, পশ্চিমবঙ্গে এতদিন লড়াই করে সেই বিজেপি ক্ষমতায় নিয়ে প্রশাসনিক দিক থেকে যা পদক্ষেপ নিয়েছে 100-তে 100 মার্কস আমাদের সবার তরফ থেকে। কিন্তু আজকে শুনলে চমকে যাবেন আপনারা, যে তথ্যটা আমি আপনাদের সামনে দেব, যে কিভাবে ওই তৃণমূলের একটা অংশকে এরা সরাসরি বিজেপির মধ্যে নিয়ে এসে কার্যত তৃণমূলের পাঁক এবং নোংরা সেটা বিজেপির শুদ্ধ শ্বেত পদ্মের মধ্যে কিংবা কমল ওই গোলাপি পদ্মের মধ্যে গায়ে ওই সেই পাক তো পদ্ম পাকেই ফোটে, কিন্তু পদ্মের গায়ে কোনদিন পাক লাগে না। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেটি হতে চলেছে। কেন এই কথা বলছি? আর কয়েকদিন অপেক্ষা করলেই দেখতে পারবেন যে এনসিপি অর্থাৎ যে সমস্ত সাংসদরা ওই সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়ের ওই যে 20-22 জনের যে সাংসদরা, তারা আর এনসিপি নয়, সরাসরি বিজেপির সঙ্গে এবারে যুক্ত হতে চলেছে এবং মোটামুটি নাকি সেটা স্থির। আর কয়েকদিন এর মধ্যেই আর কোনো রাগঢাক গুড়গুড় নয়, একেবারে বিজেপির পতাকা এরা ধরবেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। কনফার্ম খবর এটা নয়। আচ্ছা, এর থেকেও একটা মারাত্মক খবর আছে। আপনারা ভাবুন, কিছুদিন আগে আমি আপনাদের সামনে বলেছিলাম, আপনারা অনেকে আপত্তি করেছেন এবং গণতন্ত্রে এটাই তো স্বাভাবিক যে আপনারা বিরোধিতা করবেন। কিন্তু ওই যে বললাম, তৃণমূলের যেদিন থেকে আমি প্রতিবাদ করতে শুরু করেছিলাম সেদিনও আমার বিরুদ্ধে অনেকেই অনেক কিছু বলেছিলেন, কিন্তু তারপর সেই মানুষগুলোই আমাকে প্রশংসা করেছিলেন, কারণ বুঝতে হয়তো অনেকের একটু সময় লাগে।
আবারও আমি আপনাদের সামনে বলছি, এই যে কিছুদিন আগে রাজ্যসভার যে 3 জনকে তৃণমূলের টিকিট পাইয়ে একেবারে তৃণমূলীকরণ মানে বিজেপি তৃণমূলীকরণ হয়ে গেল, আপনি জিজ্ঞেস করে দেখবেন বিজেপির নিচুস্তলার কর্মীদের কত শতাংশ এটা রাজি রয়েছে। বিজেপি কি এই সমীক্ষাটা করেছে তাদের নিচুতলা? তাদের তো এখন তো সংগঠন তৈরি হয়ে গেছে, তারা কি এই সমীক্ষাটা করেছে কোনো সমীক্ষক সংস্থা দিয়ে? তাদের কর্মীরা কি চেয়েছে? তাদের কর্মীদের কি এই সমর্থন রয়েছে? না যদি ভাবেন যে কর্মীরা কি ভাবছে আমার প্রয়োজন নেই, আমরা যা সিদ্ধান্ত নেব, কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে তাতেই মানতে হবে, তাহলে মনে রাখবেন এই একচ্ছত্র অধিকার চাপাতে গিয়েছিল তৃণমূল কংগ্রেস, আর তার পরিণতি 5 বছরে পাওয়া যায় না। তার পরিণতি পশ্চিমবঙ্গে পেতে 10 থেকে 15টি বছর সময় লাগে। কিন্তু আমরা চাই না বিজেপির মতো এই রাজনৈতিক দলের সময়সীমা মাত্র 10 বছরে শেষ হয়ে যাক। আরো একটা মারাত্মক ঘটনা আপনাদের সামনে বলছি, শুনলে চমকে যাবেন। সামনে 21শে জুলাই, এই 21শে জুলাইয়ে আপনারা জানেন ঋতব্রতপন্থী তৃণমূলরা তারা প্রমাণ করতে মরিয়া চেষ্টা করছে যে তারা যেন বেশি, ভালো করে শুনবেন, একটা মারাত্মক মানে ঘটনা ঘটেছে, মারাত্মক ঘটনা। ঋতব্রতপন্থী তৃণমূলরা তারা চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বা কালীঘাটপন্থী তৃণমূলের থেকে বেশি ভিড় আনতে। দেখুন, এমনিতেই কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায় বা কালীঘাটপন্থীদের 2000-এর সম্ভবত একটা লিমিটেশন দিয়ে দিয়েছে, কিন্তু আবার এদের কাছে কোনো, ঋতব্রতদের কাছে কোনো লিমিটেশন নেই। আমি জানি না কি করে দুটো রাজনৈতিক দলের এরকম টাইপের মানে সিদ্ধান্ত হয়, মেবি জায়গার উপর ভিত্তি করে হতে পারে। কিন্তু এখানে প্রশ্ন কি জানেন? এখানে প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো, আমি আবার বললাম, সাম্প্রদায়িক এবং আপাদমস্ত দুর্নীতিগ্রস্ত এরকম রাজনীতি দুর্ভাগ্য হলে মানুষ এরকম রাজনৈতিক নেত্রী পান। কিন্তু স্টিল আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায়কে জোর করে যদি আপনি আটকে দেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিগুলো যদি আপনি মানুষের কাছে শুনতে না দেন, তাহলে কিন্তু এটা আবার সিম্প্যাথি হিসেবে কাজ করবে। মমতা বন্দ্যোপাধ্যায় যত বেশি বলার সুযোগ করে দেবেন, তত মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা কমবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের মানুষ পছন্দ করে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকে দেন তাহলে বিপজ্জনক হবে। কেন? দেখুন, একটা ঘটনা আমি আপনাদের সামনে বলছি। এই যে 21শে জুলাইয়ের মানে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেখানে ঋতব্রতপন্থী তৃণমূল শুধু চেষ্টা করছে আমাদের বেশি লোক আসবে, এইটা শুধু নয়, তারা বিভিন্ন নেতাদের টার্গেট বেঁধে দিয়েছে, কাউকে 500, কাউকে 1000, কাউকে 1500, কাউকে 2000, এই লোক আনতেই হবে তাদের। তার কারণ তাদের দেখাতে হবে মিডিয়ার সামনে যে মানুষের সমর্থন তাদের সঙ্গে রয়েছে, মমতার সঙ্গে নেই। কিন্তু এটা করার জন্য কি করা হচ্ছে জানেন? একটা ব্যাজ ওই বুকে যেটা ব্যাজ থাকে, সেই ব্যাজ লাগানো হচ্ছে। ঋতব্রতপন্থী তৃণমূলের যারা সমর্থকরা আসবেন তাদের ওই ব্যাজ পরে নাকি আসতে হবে। এবং কালীঘাট তৃণমূল বলছে এই খবরটা আমরা যতই চাপার চেষ্টা করুক আমরা পেয়ে গেছি। বলুন তো কেন, কি প্রবলেম বলুন তো ব্যাজ পরে আসলে? তার কারণ যেটা আন্দাজ করা হচ্ছে, যেটা কালীঘাটপন্থী তৃণমূলরা বলার চেষ্টা করছে, এই ব্যাজ যদি দেখে তাহলে কোনো পুলিশ কোনো ট্রেনে কোথাও কোনো স্টেশনে কোথাও এই সমস্ত তৃণমূলীদের 21শে জুলাইয়ে ওই জায়গায় আসতে বাধা সৃষ্টি করবে না। আর যদি ব্যাজ না থাকে, যদি হাতে তৃণমূলের পতাকা থাকে অথচ ব্যাজ যদি না থাকে, তার মানে পুলিশ বুঝতে পারবে যে এরা কালীঘাটপন্থী তৃণমূল, এবং এদেরকে আটকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্লেসে ভিড় কম দেখানোর একটা চেষ্টা করা হবে। এইখানে আমি আপনাদের সামনে বলছি, যদি এটা সত্যি হয়ে থাকে, এটা সংবাদ মাধ্যমে বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে, তো আমি যেটা আপনাদের সামনে আমি বলছি, যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে তাহলে এটা বিজেপির একটা আত্মঘাতী গোল। কেন না, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলার সুযোগ করে দেওয়া উচিত পশ্চিমবঙ্গের মানুষের। মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে একটা মেজরিটি মানুষের মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে শুধু ঘৃণা রয়েছে। এই 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন তার সম্পর্কে পশ্চিমবঙ্গের মানুষের শুধু ঘৃণা ছাড়া দ্বিতীয় কোনো ইমোশন কাজ করে না। কিন্তু যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা বলতে দেওয়া না হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল মিটিং আটকে দেওয়া হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি, দেখুন শুভেন্দু অধিকারী কেউ একটা সময় মামলার পর মামলা দিয়ে শুভেন্দু অধিকারী দেখাতেন, দেখুন আজকে 50 হলো, তারপরে 75 হলো, তারপরে 100 হলো, তিনিও মামলা দেখাতেন, তারপরে কোর্টের থেকে তিনিও একটা রক্ষা কবচ পেয়েছিলেন। আমরা জানি যে শুভেন্দু অধিকারীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো তুলনা হয় না, মানে রাজনৈতিক বুদ্ধিমত্তা বলুন, বিচক্ষণতা বলুন, লড়াই বলুন, সংগ্রাম বলুন, এর কোনো তুলনা হয় না, হাতির সঙ্গে পিঁপড়ের। কিন্তু এদৎ সত্ত্বেও আমি বলবো যে আপনি যদি ক্রমাগত প্রমাণ করুন, আপনি অলরেডি 2 মাসের ওপর একটা সরকার হয়ে গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনারা কোনো কিছু প্রমাণ করে তাদেরকে এখনো পর্যন্ত ঢোকাতে পারলেন না। অথচ যখন বিরোধী ছিলেন
তখন আপনারা বিভিন্ন পাতার পর পাতা প্রেসের সামনে নিয়ে এসে বলতেন, এই দেখুন দেখতে পাচ্ছেন লিপস অ্যান্ড বাউন্স, এই দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, এই দেখুন ডিরেক্টরকে, এই দেখুন একে। আপনাদের কেন্দ্রে গভর্নমেন্ট, আপনাদের রাজ্যে সরকার, সিআইডি আপনাদের হাতে রাজ্যে, কলকাতা পুলিশ আপনাদের হাতে রাজ্যে, কেন্দ্রে আপনাদের হাতে ইডি, সিবিআই, এনআইএ। এর পরেও 2 মাসের অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও ন্যূনতম কোনো চেষ্টাই আমরা যেখানে দেখছি না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রীঘরে পাঠানোর কোনো জায়গা, সেখানে আমরা বেশি রাজনীতি দেখছি যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া বাকি 80% কিভাবে বিজেপির মধ্যে আত্মীকরণ হয়ে যাওয়া যায়, এই অপচেষ্টা আমরা দেখছি, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। একেবারে দার্থ কণ্ঠে বলছি, আমি জানি আপনাদের মধ্যে যারা এতদিন ধরে আমাকে পছন্দ করতেন তারাই গিয়ে ডেফিনেটলি কমেন্ট সেকশনে লিখবেন, খোলাখুলি ভাবে লিখুন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপনি যে কমেন্টটা আজকে করলেন সেটা একটু সেভ করে আপনার কাছেই রেখে দিন। 3টি বছর পর যখন এই লোকসভা নির্বাচন হবে, তখন আরো একবার আপনি পড়ে দেখবেন যে আজকে যে কমেন্টটা আপনি করলেন 3 বছর পর ওই কমেন্টটা আপনার ভ্যালিড থাকবে তো? কেন? নরেন্দ্র মোদীর সরকার খুব স্বাভাবিকভাবে অসাধারণ গতিতে কাজ করেছে। কেন্দ্রে এইরকম সরকার আমরা চাই যে এরকম সরকারই থাকুক, এবং কংগ্রেসের মতো কোনো একটা সরকার কিংবা এই ইন্ডি জোটের মতো জোট সঙ্গী যদি ভারতের রাজনীতিতে আসে, ভারতবর্ষের অর্থনীতি বলুন, সামরিক দিক থেকে বলুন, সব দিক থেকে ভারতবর্ষ কার্যত ধূলিসাৎ হয়ে যাওয়ার সম্ভাবনা। কিন্তু এটা মানতে হবে যে গণতন্ত্রে যেহেতু ভারতে এখনো গণতন্ত্র রয়েছে, তাই আপনি 3টে টার্ম থেকেছেন, আপনি 4টে টার্মও থাকতে পারেন, কিন্তু আপনাকে একটা সময় যেতেই হবে ক্ষমতা থেকে। তার কারণ এটাকেই বলা হয় যে আপনার প্রাতিষ্ঠানিক বিরুদ্ধে ভোট। প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানুষের সব সময় একটা, যত সময় যাবে মানুষের একটা ক্ষোভ বিক্ষোভ বাড়তেই থাকে সব জায়গায়। সেই কারণে 400 পার বলে নরেন্দ্র মোদীর সরকার গতবার আটকে গিয়েছিলেন, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সেটা অশনি সংকেত, ভারতবাসীর জন্য একটা অশনি সংকেত যে এই রকম একটা সরকার এত উন্নতি করার পরেও, অর্থনৈতিক গতি আনার পরেও ডেফিনেটলি ভুলভ্রান্তি প্রচুর ছিল, কিন্তু তা সত্ত্বেও অন্তত কংগ্রেসের মতো চুরি দুর্নীতির কোথাও কেউ প্রমাণ করতে পারেনি, কোনো কোর্টে গিয়ে প্রমাণ করতে পারেনি। কিন্তু এদৎ সত্ত্বেও ওই সরকারটি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। কিন্তু আবারও মাত্র 3 বছর পর এদের 2029-এ আবারও সেই অগ্নি পরীক্ষার মুখোমুখি হতে হবে। আর তখন কিন্তু এই সরকারের 5 বছরও পূর্ণ হবে না। তাই সেই কারণে যদি ওই সরকার, কেন্দ্রের সরকার যদি আরো টলমল হয়ে যায়, তখন কিন্তু আজকে বিজেপি যাদেরকে গলায় নিচ্ছেন, যে গাদ্দারদের গলায় কাঁধ মেলালেন, মাথায় রাখবেন এদের চরিত্রে কিন্তু গাদ্দারি লুকিয়ে রয়েছে। যেটা আপনারা আজকে বন্ধু হিসেবে যাদের মেনে নিলেন, যেদিন সরকার কেন্দ্রে পাল্টে যাবে, এরাই প্রথম আপনাদের পিঠে ছুরি ভোকাবে। সেদিন দেখবেন একটা স্টেবল গভর্নমেন্ট মাত্র 5 বছরে এতটা জনমত নিয়ে আসার পরেও কতটা আনস্টেবল হয়ে যেতে পারে 5টি বছরের মধ্যে। আমি প্রবাবিলিটির কথা বলছি, আমি বলছি না যেটা হবেই, কিন্তু আমি বলছি প্রবাবিলিটির কথা। যে দেখবেন যে এই রকম ম্যান্ডেট নিয়ে আসা একটা 208টি আসন পাওয়া, যেখানে এদের কোনো মন্ডলে এদের লোক ছিল না, এদের মিছিল মিটিং পর্যন্ত পাড়ার গ্রামে আপনারা দেখতে পেতেন না, তারা 208টি আসন নিয়েছে মানুষের স্বতঃস্ফূর্ততায় এবং তৃণমূল কংগ্রেসের এইরকম চুরি দুর্নীতির বিরুদ্ধে গিয়ে মানুষ, এবং ওই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সাধারণ মানুষ গিয়ে ভোট দিয়েছে। তারপরেও যদি আপনাদের ওই বিজেপির গাদ্দারদের গলায় মেলানোর জন্য এতটা প্রাণ আকুলি বিকুলি করে, এ অত্যন্ত দুর্ভাগ্যজনক। তার কারণ যাদেরকে আপনারা 1, 2, 3, 4 তৃণমূলের সবাই চোর কথাটা যারা বলেছিলেন, আর সেই তৃণমূল থেকে যখন একটা অংশ নিচ্ছেন, তৃণমূল থেকে শোনা যাচ্ছে, বললাম প্রথমে এনসিপিআই এর 20-22 জন সাংসদকে আপনারা নিয়ে নেবেন। কি করবেন? তাতে আপনাদের যেটা সুবিধা হবে, আপনাদের লোকসভায় 2/3 মেজরিটি আপনারা পাবেন, রাজ্যসভায় আপনারা 2/3 মেজরিটি পাবেন। কটা বিল পাস করাবেন? আপনাদের হাতে 3টি বছর রয়েছে। ভারতবর্ষের চাহিদা নয় যে আপনারা মাত্র 3টি বছর থাকুন, ভারতবর্ষের মানুষের চাহিদা আপনারা আরো লং টার্মে থাকুন। কিন্তু যদি এইভাবে মুখ বন্ধ করা হয়, যদি পশ্চিমবঙ্গের বিরোধীদের নামে এইরকম ভাবে দল ভেঙে কার্যত বিরোধীর স্বরটাকে আপনি চাপা দিয়ে রাখেন, তাহলে মনে রাখবেন এটাই কিন্তু একদিন বিস্ফোরণের চেহারা নেবে। বিরোধী স্বরকে চাপার যারা চেষ্টা করেছে, সেটাই বিস্ফোরণের চেহারা নেয়। তাই বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলার সুযোগ করে দিন। মমতা বন্দ্যোপাধ্যায়কে যত বলতে দেবেন তত বিজেপির লাভ। শুভেন্দু অধিকারী বাবু যখন
বিরোধী দলনেতা ছিলেন, বারবার এই এক কথা বলতেন যে যত মমতাকে বলতে দিন, উনি যত বলবেন তত আমাদের ভোট বাড়বে। এক্স্যাক্টলি সেটা হয়েছে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নেগেটিভ ভোটটা বিজেপি পেয়েছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে দিন। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি আটকে দেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি ওই ব্যাজ দেখিয়ে যারা তৃণমূলের ঋতব্রতপন্থী তৃণমূল তাদেরকে পুলিশ ছেড়ে দেবে, যারা কালীঘাটপন্থী তৃণমূল তাদেরকে ছাড়বেন না, এইভাবে আপনি কটা চাপতে পারবেন? আপনি দুটো চাপবেন, চারটে চাপবেন, পাঁচটা চাপবেন, আপনি একটা নির্বাচনী মানে একটা আপনি অধ্যায় পার করতে পারবেন। কিন্তু ওই যে বিরোধী পরিসরটা কখনো শূন্য থাকে না, এটা মাথায় রাখবেন। তাই আপনাদের বিরুদ্ধে যদি কোনো মানুষের ক্ষোভ এবং দুঃখ হয়, সেটা যদি আপনারা প্রকাশ করার সুযোগ না দেন, তাহলে মানুষ ভেতরে ভেতরে যে গুমরাবে সেইটা কিন্তু আরো বেশি স্ফুলিঙ্গের আকারে ছড়িয়ে পড়বে, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা চাই না। তার কারণ ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় কোনো সদিচ্ছার রাজনৈতিক নেতা বা তাদের মত আমরা দেখি না, যেমনটা বিজেপি আমাদের সামনে প্রমাণ করতে পেরেছে কেন্দ্রে এবং রাজ্যে। মানে এখনো পর্যন্ত যতগুলো রাজনৈতিক দল রয়েছে, বিজেপি যতটা প্রমাণ করতে পেরেছে, আস্থা অর্জন করতে পেরেছে, দ্বিতীয় কোনো রাজনৈতিক দল কেন্দ্রেই বলুন রাজ্যেই বলুন আমাদের কাছে প্রমাণ করতে পারেনি। তাই আমরা চাই এইরকম একটি দল যেন বিরোধীদের কথা বলার সুযোগ দিয়েই পরিসরে থাকে, তাতে করে লং রানে এরা টিকে থাকতে পারবে। আর যদি ভাবে যে তৃণমূল থেকে বেশ কিছু 80% আমি নিয়ে নিলাম আর সাজা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিলাম, আপনারা দিতে পারেন সাজা, কিন্তু মানুষের ক্ষোভ ওই তৃণমূল নেতাদের যারা যে সমস্ত মহিলারা যে ওই তৃণমূল নেতাদের বিরুদ্ধে যারা জুতো এবং মানে ঝাঁটা নিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন যখন তারা মানে আপনারা যখন জিতেছিলেন, তাদেরকেই যখন আপনারা গলায় নিয়ে নিচ্ছেন, তারপরে মাথায় রাখবেন ওই সাধারণ মানুষের ক্ষোভটাও কিন্তু আপনারা ইচ্ছাকৃতভাবে গলায় পড়লেন। অর্থাৎ মানে যে সাধারণ পশ্চিমবঙ্গের মানুষের আপনাদের বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই বা ছিল না বিজেপির বিরুদ্ধে, আপনারা অহেতুকভাবে শুধু মানে নাম্বার বাড়ানোর জন্য সাধারণ মানুষের ক্ষোভটাকে পর্যন্ত তৃণমূলের সঙ্গে সঙ্গে আপনারা নিজেদের গলায় মানে বরমালা হিসেবে বিনা কারণে পড়ে নিচ্ছেন, যার কোনো রাজনৈতিক লাভ অন্তত আমরা দেখতে পাচ্ছি না, শুধু নাম্বার ছাড়া। আপনি 10টা বিল পাস করাতে পারেন, কিন্তু আমাদের এক্সপেকটেশন আপনারা 10,000 বিল পাস করান, তার জন্য আপনাদের থাকতে হবে ক্ষমতায়। মানে ছোট্ট রাজনৈতিক বিশ্লেষক, আজকের কথা বাসি মানে লাগবে, আজকের কথা মনে হবে ঠিক নয়, সময় দিন, 5 বছর সময় দিন, আজকের ডেটটা লিখে রাখুন। যেটা বললাম, দুর্ভাগ্যজনকভাবে দেখবেন যদি বিজেপি সঠিকভাবে সিদ্ধান্ত না নিতে পারে, আমাদের দুর্ভাগ্য যে আবারও কোনো একটা এই ধরনের ঘটনা আমরা দেখব, যেটা পশ্চিমবঙ্গবাসীর জন্য সেই দিনটা অত্যন্ত মানে কালো অধ্যায় হবে। বিজেপির সরে যাওয়া মানে পশ্চিমবঙ্গের কালো দিনের সূচনা। কিন্তু সেটা যদি না চায় তাহলে বিজেপিকে ভাবতে হবে, সাধারণ মানুষ ভেবে এটা কিছু করতে পারবে না। আপনারা সবাই ভালো থাকবেন। যে কোনো মতামত লিখবেন কমেন্টে, যে কোনো মতামত আপনারা লিখবেন। এখনকার মতো এখানেই।